লেখক সত্যজিৎ রায়ের এক অনন্য সাধারণ সৃষ্টি প্রফেসর শঙ্কু বা প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। ইনি একজন খাঁটি বাঙালি বিজ্ঞানী ও আবিষ্কারক। কর্মক্ষেত্র কলকাতা, গবেষণা ক্ষেত্র বিহারের গিরিডিতে। প্রফেসর শঙ্কুর আবিষ্কারের পদ্ধতি যেমন বিচিত্র তেমনি অদ্ভুত। এই সমস্ত আবিষ্কারের নাম ও তাদের কার্যকারিতা যেমন অ্যানাইহিলিন, মিরাকিউলার, নার্ভিগার, অমনিস্কোপ, স্ন্যাপগান, ম্যাঙ্গো রেঞ্চ, ক্যামেরা পিড, লিঙ্গুয়াগ্রাফ ইত্যাদি। এদের কোনোটি ওষুধ বা যন্ত্র বা অস্ত্র বা গ্যাজেট। গবেষণা ও আবিষ্কারের সূত্রে শঙ্কু বিশ্বভ্রমণ করেছেন বিচিত্র সব অভিযান, যাতে মিশে আছে ভ্রমণ, রহস্য ও অ্যাডভেঞ্চার, যা আমাদের নিয়ে যায় এক অদ্ভুত বৈচিত্র্যে ভরা কাল্পনিক স্বপ্নময় জগতে। এই প্রফেসর শঙ্কুর কাহিনীগুলি প্রকাশ পেয়েছে একটি ডায়েরির মাধ্যমে, যে ডায়েরিতে তিনি নিজেই লিখেছেন নিজের কাহিনীগুলি। এটা আমরা জানতে পারি তাকে নিয়ে লেখা প্রথম গল্প বোম যাত্রীর ডায়েরি থেকে, যেটা কিনা প্রফেসর শঙ্কুকে নিয়ে লেখা প্রথম গল্প। ডায়েরির সেই গল্পটি অন্যদিন শোনাব। আজ শুনুন স্বপ্নদ্বীপ, এই গল্পটি প্রথম পর্ব। 22শে মার্চ। অনেকে বলেন যে স্বপ্নে নাকি আমরা সাদা আর কালো ছাড়া অন্য কোনো রং দেখি না। আমার বিশ্বাস আসল ব্যাপারটা এই যে বেশিরভাগ সময় স্বপ্নের ঘটনাটাই কেবল আমাদের মনে থাকে। রং দেখেছি কি না দেখেছি সেটা আমরা খেয়ালই করি না। মোট কথা, কাল রাত্রে আমি এমন একটা ঝলমলে রঙিন স্বপ্ন দেখেছি যে সেটার কথা না লিখে পারছি না। দেখলাম আমি একটা অদ্ভুত জায়গায় গিয়ে পড়েছি। সেখানে ঘরবাড়ি, লোকজন কিছুই নেই। আছে শুধু গাছপালা আর বন জঙ্গল। এইসব গাছপালার একটিও আমার চেনা নয়। এদের রঙও ভারী অস্বাভাবিক। সবুজ পাতা প্রায় নেই বললেই চলে। তার বদলে নীল, লাল, বেগুনি, কমলা এই ধরনের রং। গাছে ফুল আর ফলও আছে, তার একটাও আমার চেনা নয়। একটা প্রকাণ্ড ফুলে অজস্র পাপড়ি, আর প্রত্যেকটা পাপড়ির রং আলাদা। আর একটা ফুলের এক একটা পাপড়ি যেন এক একটা হাতির কান, আর হাতির কানের মতোই সেগুলো মাঝে মাঝে দুলে দুলে উঠছে। ফলও যে কত রকমের রয়েছে তার ঠিক নেই। একটা প্রকাণ্ড গাছে সরু সরু নীল রঙের ফল বটগাছের শিকড়ের মতো মাটিতে গিয়ে নেমেছে। আর একটা তরমুজের সাইজের ফল, তার সর্বাঙ্গে গাঢ় লাল রোঁয়া, আর সেই রোঁয়ার ভিতর দুটো করে গোল গোল সাদার মাঝখানে কালো ফুটকি। ঠিক যেন মনে হয় ফলের গায়ে একজোড়া চোখ। স্বপ্নটা এতই জলজান্ত যে মনে হচ্ছিল এরকম একটা জায়গা সত্যি আছে, আর আমি যেন সত্যি সেখানে গেছি। আর রঙের কথাটাও ভুলতে পারছি না। স্বপ্নটা দেখা অবধি বাইরে কোথাও ঘুরে আসতে ইচ্ছা করছে, বিশেষ করে এমন কোনো জায়গায়
যেখানে রঙিন গাছপালা, ফুল ফলের প্রাচুর্য। গিরিডিতে বছরের এই সময়টা রঙের বড় অভাব। যাকগে, এখন স্বপ্ন ছেড়ে বাস্তবে আসা যাক। আমার অ্যান্টি গ্র্যাভিটি নিয়ে গবেষণা বেশ আশাপ্রদভাবে এগোচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে এমন একটা ধাতু তৈরি করা যেটা পৃথিবীর মাধ্যাকর্ষণকে অগ্রাহ্য করতে পারে। অর্থাৎ সে ধাতুর কোনো ওজন থাকবে না। তাকে শূন্যে ছেড়ে দিলে সে শূন্যেই থেকে যাবে। এই অ্যান্টিগ্র্যাভিটি ধাতুর সাহায্যে একটা ছোটখাটো উড়োজাহাজ তৈরি করতে পারলে খুব সহজেই এদিক ওদিক বেরিয়ে আসা যাবে। আশ্চর্য এই যে সবচেয়ে ওজন বেশি যে ধাতুর, অর্থাৎ পারা বা মার্কারি, সেটি ছাড়া এই ওজনবিহীন নতুন ধাতুটি তৈরি করা যাবে না। এটা আগে বুঝতে পারিনি, এখন বেশ বুঝতে পারছি। হ্যাকেনবুশের গবেষণা এই পাড়ার অভাবেই ব্যর্থ হয়েছিল। পাড়া জোগাড় হয়েছে, তাছাড়া তামার গুঁড়ো, ষাঁড়ের খুর, চকমকি পাথর ইত্যাদি অন্যান্য যাবতীয় উপাদানও যথেষ্ট পরিমাণে সংগ্রহ হয়েছে। আজ থেকে দ্বিগুণ উৎসাহে কাজে লেগে পড়তে হবে। বর্ষা নামার বেশ কিছু আগেই আমার আকাশযানটি তৈরি করে ফেলতে হবে, কারণ মাধ্যাকর্ষণকে পরাস্ত করতে পারলেও ঝড়ঝঞ্ঝার দাপট একটা সামান্য উড়োজাহাজ সহ্য করবে কি করে? 25শে মার্চ। আমার তৈরি অ্যান্টিগ্র্যাভিটি ধাতুর কি নাম দেয়া যায় তাই ভাবছি। গবেষণা যে সফল হয়েছে সেটা বলাই বাহুল্য। 5 বছর বয়সে প্রথম যখন আমার বৈজ্ঞানিক প্রতিভা প্রকাশ পায়, তখন থেকে আজ অবধি আমি কোনো গবেষণায় ব্যর্থ হইনি। এখনো মনে আছে আমার সেই 5 বছর বয়সের ঘটনাটা। খাটে বসে আমার বন্ধু ভূতোর সঙ্গে টিডলি উইংস খেলছিলাম। সে খেলা আজকাল আর কেউ খেলে কি? সিকির সাইজের রং বেরঙের সেলুলয়েডের চাকতির কিনারে আর একটা বড় সাইজের চাকতি দিয়ে চাপ দিয়ে ছেড়ে দিলেই সেগুলো তিরিং তিরিং করে লাফিয়ে এগিয়ে যেত। সামনে একটা কৌটো রাখা থাকতো। উদ্দেশ্য ছিল ছোট চাকতিগুলোকে এইভাবে চাপ দিয়ে লাফ খাইয়ে কৌটোর মধ্যে ফেলা। সেদিন ভূতোর সঙ্গে খেলতে খেলতে হঠাৎ চাকতি লাফানোর বৈজ্ঞানিক কারণটা মাথায় এসে গেল, আর তার সঙ্গে সঙ্গেই বুঝে ফেললাম ঠিক কোনখানটায় কতখানি জোরে চাপ দিলে চাকতি বাইরে না পড়ে ঠিক কৌটোর মধ্যে গিয়ে পড়বে। তারপর থেকে আর কি ভূতো আমার সঙ্গে পারে? বাবা পাশে বসেছিলেন। আমার খেলা দেখে চোখ গোল গোল করে বললেন, তিলু, তোর হলো কি? এ যে একেবারে ভেলকি দেখিয়ে দিচ্ছিস তুই। 13 বছর বয়সে আমার মাথায় প্রথম পাকা চুল দেখা দেয়। 17 বছরে টাক পড়তে শুরু করে। 21-এ পড়তে না পড়তে আমার মাথা জোড়া টাক কেবল কানের দুপাশে, ঘাড়ের কাছটায় আর ব্রহ্মতালুর জায়গায় সামান্য কয়েকগাছা পাকা চুল। অর্থাৎ আজও আমার যা চেহারা 45 বছর আগেও ছিল ঠিক তাই। ধাতুটার নাম স্যাঙ্কোভাইট দেয়া স্থির করলাম। আজ আমার বেড়াল নিউটনের 4 থাবায় 4 টুকরো স্যাঙ্কোভাইটের পাত বেঁধে দিয়ে তাকে মাথার উপর তুলে ছেড়ে দিতেই সে বেলুনের মতো ধীরে ধীরে মাটিতে নেমে এলো। আশ্চর্য দৃশ্য!
এবং আশ্চর্য আনন্দ। শুধু আমার আনন্দ নয়, নিউটনেরও। মাটিতে নেমেই সে দিব্যি টেনিস বলের মতো হপ করতে করতে আমার পায়ের কাছে এসে আমার পাতলুনে গা ঘষতে লাগলো। আমার আকাশযানের নাম দেব স্যাঙ্কো প্লেন। প্লেনে একটা প্রপেলার অবশ্যই থাকবে এবং তাতেই শূন্যে উঠে সামনের দিকে এগোনোর কাজটা হয়ে যাবে। গন্তব্যস্থানে পৌঁছানোর একটু আগে হিসেব করে প্রপেলারটা থামিয়ে দিলেই প্লেন ধীরে ধীরে ঠিক জায়গায় গিয়ে নামবে। ভালো কথা, গত 3 রাত পর পর আবার সেই রঙিন জায়গার স্বপ্ন দেখেছি। প্রতিবারে জায়গাটা সম্পর্কে কিছু কিছু নতুন তথ্য জানতে পেরেছি। যেমন সেদিন দেখলাম গাছপালা ভেদ করে পিছন দিকে সমুদ্রের জল দেখা যাচ্ছে। একটা নামও স্বপ্নের মধ্যে কে যেন বারবার আমার কানের কাছে বলতে লাগলো, ফ্লোরোনা, ফ্লোরোনা, ফ্লোরোনা। বারবার মনে প্রশ্ন জাগছে, এমন জায়গা কি সত্যি আছে? স্বপ্ন সত্যি না হওয়াই স্বাভাবিক, কিন্তু তাও বলবো থাকলে বড় ভালো হতো। কিন্তু কোথায়, কোন গ্রহে আছে এমন জায়গা? পৃথিবীতে তো এমন অদ্ভুত জায়গার কথা কেউ জানে না, শোনেনি। 26শে মার্চ। অদ্ভুত ব্যাপার, কাল রাতেও সেই একই জায়গার স্বপ্ন। এবার আরও কিছু অতিরিক্ত তথ্য জানা গেল। এইসব রংচঙে গাছপালার মধ্যে একটির গুঁড়িতে একটি গর্ত, যেমন অনেক বুড়ো বট অশ্বত্থের গায়ে থাকে। সেই গর্ত দিয়ে একটা গুরুগম্ভীর গলার স্বরে কে যেন বলে চলেছে, ল্যাটিটিউড 16 নর্থ, লঙ্গিটিউড 136 ইস্ট। ল্যাটিটিউড 16 নর্থ, লঙ্গিটিউড 136 ইস্ট। দ্রাঘিমা ও অক্ষাংশের এই হিসেবে যে জায়গাটা বেরোয় সেটা প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ে। ম্যাপে দেখলাম সেখানে নীল রং ছাড়া আর কিছুই নেই, অর্থাৎ ডাঙার কোনো চিহ্নই নেই। এটা আমি আগেই সন্দেহ করেছিলাম। ম্যাপে দেখানো কোনো জায়গায় এসব গাছপালা থাকতেই পারে না। 5 দিন পর পর একই স্বপ্ন দেখার ফলে জায়গাটাতে যাবার ইচ্ছা প্রবল হয়ে উঠেছে। একটা সম্ভবত কাল্পনিক জায়গার প্রতি এই ধরনের আকর্ষণ মোটেই বৈজ্ঞানিকের লক্ষণ নয়, সেটা বেশ বুঝতে পারছি। কিন্তু কি আর করি, ডায়েরিতে তো মনের আসল ভাবটা প্রকাশ করতে হয়। আজ আমার প্রতিবেশী অবিনাশবাবু এসেছিলেন। স্যাঙ্কোভাইট নিয়ে অবিনাশবাবুকে একটু চমকে দেবার ইচ্ছে ছিল। পাশেই টেবিলের উপর থেকে একটা টুকরো নিয়ে ভদ্রলোকের নাকের সামনে শূন্যে ছেড়ে দিতে সেটা সেখানেই রয়ে গেল। ভদ্রলোক মিনিটখানেক সেটার দিকে চেয়ে থেকে বিন্দুমাত্র অবাক না হয়ে বললেন, দিব্যি উড়ে রয়েছে, অথচ ডানার ভনভনানি তো শুনতে পাচ্ছি না। কি পোকা মশাই? ভদ্রলোক আমার এত পরিশ্রমের এত সাধের আবিষ্কারটাকে এক কথায় পোকায় পর্যায়ে ফেলে দেবেন তা ভাবতে পারিনি। অবশ্য ওর মতো অবৈজ্ঞানিকের পক্ষে এটাই স্বাভাবিক। ভদ্রলোক এবার শূন্যে ভাসমান চাকতিটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বললেন, আজকের কাগজে খবর দেখেছেন? কি খবর?
আমি যখন গবেষণায় ব্যস্ত থাকি তখন অনেক সময় খবরের কাগজ দেখার আর সুযোগ হয় না। অবিনাশবাবু পকেটে হাত দিয়ে একটা বাংলা কাগজের ছেঁড়া অংশ বার করে আমার দিকে এগিয়ে দিলেন। খবরটা পড়ে আমি রীতিমতো বিস্মিত ও বিচলিত হয়ে উঠলাম। ইউরোপের 7 জন স্বনামধন্য মনীষী একজোটে উধাও হয়েছেন। এদের মধ্যে ইংল্যান্ডের পদার্থবিজ্ঞানী প্রফেসর সিডনি হ্যামলিন ও জাপানের দার্শনিক হামুচি হামাদাকে আমি চিনি। অন্য 5 জন হচ্ছেন ইতালির গণিত বিশারদ উমবের্তো কার্বোনি, জার্মানির বায়োকেমিস্ট ডক্টর অ্যাডলফ ব্রোডেন, সুইডেনের ভূতত্ত্ববিদ ওলসেনবোর্গ, ফ্রান্সের মনস্তত্ত্ববিদ অঁরি ভেলমো আর রুশ ভাষাবিদ ভ্লাদিমির তুসেঙ্কো। এরা সকলেই ফিলিপিনের রাজধানী ম্যানিলা শহরে একটা আন্তর্জাতিক মনীষী সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। আমারও নেমন্তন্ন ছিল, কিন্তু স্যাঙ্কোভাইটের কাজটা ফেলে যাওয়া সম্ভব হয়নি। 7 জনেই একদিনে একই সময় অদৃশ্য হয়েছেন এবং সেই সঙ্গে ম্যানিলার সমুদ্র তীর থেকে একটি স্টিম লঞ্চও অদৃশ্য হয়েছে। খবরে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই সব মনীষীদের হয়তো কোনো দুর্বৃত্তের দল কোথাও অজ্ঞাত কারণে কিডন্যাপ করেছে। খবরটা মোটেই ভালো নয়। অবিনাশবাবু বললেন, কতদিন বলেছি বাড়ির বাইরে একটা পাহারার বন্দোবস্ত করুন। নিমু হালদারকে বললেই 12 মাসের জন্য একটা পুলিশ মোতায়েন করে দেবেন ফটকের সামনে। অতি সাহস মূর্খের লক্ষণ। এ প্রবাদটা বোধহয় জানা নেই আপনার। আমি অবশ্যই আশাবাদী মানুষ, কিংবা স্বপ্ন আর স্যাঙ্কোভাইট মিলিয়ে আমার মনের অবস্থাটা হয়তো একটু অতিমাত্রায় হালকা ছিল। তাই বললুম, ও সব কিডন্যাপিং ট্যাপিং সব রং চড়ানো গল্প। আমার বিশ্বাস ভদ্রলোকেরা নিজেরাই উদ্যোগ করে সমুদ্র ভ্রমণে বেরিয়েছেন। 2-1 দিনের মধ্যেই ফিরে আসবেন। মুখে যাই বলি, মনের মধ্যে একটা খচখচানি রয়ে গেল। স্যাঙ্কো প্লেনের জন্য জোগাড় যন্ত্র করতে করতে বারবার হ্যামলিন ও হামাদার কথা মনে পড়ছিল। 2রা এপ্রিল, পরশু সকালে আমরা গিরিডি থেকে রওনা হয়েছি। আমরা বলছি কারণ অবিনাশবাবু আমার সঙ্গ ছাড়লেন না। আফ্রিকার অভিজ্ঞতার পর ভদ্রলোকের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ রয়েছে, তাই তার অনুরোধ রক্ষা না করে পারলাম না। বললেন, এমনিতে এরোপ্লেন চড়ার কোনো শখ নেই আমার, তবে আপনি যখন বলছেন যে আপনার এই যন্ত্রটি ক্র্যাশ করবে না, তখন যেখানেই যেতে চান চলুন, আমি সঙ্গে আছি। তবে কোথায় যাচ্ছেন সেটাও তো একবার জানা দরকার। তিব্বত নাকি? আমি একটু রসিকতা করেই বললাম, ল্যাটিচিউড 16 নর্থ, লঙ্গিচিউড 136 ইস্ট। তাতে ভদ্রলোক বললেন, ওসব ল্যাটাচি লঙাচি রাখুন মশাই, আপনার ব্যাঙাচির মধ্যে আমার অ্যাটাচির জায়গাটা হবে কি না সেইটাই বলুন। আপনার মতো এক কাপড়ে বেশি দিন চালানো আমার পক্ষে অসম্ভব। আমার প্লেনের সাইজ লম্বায় 8.5 ফুট আর চওড়ায় 3 ফুট। লেজ আছে, ডানা নেই। ওঠা নামার জন্য দুদিকে দুটো কানকোর মতো জিনিস আছে। প্রপেলার অবশ্যই আছে, আর মাটিতে নেমে দাঁড়িয়ে থাকবার জন্য ব্যবস্থা আছে। বসার আসন হবে বলে আমার বাড়িরই দুটো পুরনো কোচের মখমলের সিট খুলে প্লেনের মধ্যে বসিয়ে দিয়েছি।
প্লেনের অবস্থান, উচ্চতা, গতিবেগ ইত্যাদি নির্ণয় করার জন্য যন্ত্রপাতি অবশ্যই আছে। খাবার ব্যাপারটা সহজ করে নিয়েছি। 2টো বয়ামে 2 মাসের মতো বটিকা ইন্ডিকা নিয়েছি। এক বড়িতেই সারাদিনের জন্য পেট ভরে যাবে। তেষ্টা মেটানোর জন্য তৃষ্ণাশক বড়ি আছে, আর আছে টি পিলস আর কফি পিলস। আমার জন্য শুধু কফি পিলস হলেই চলতো, কিন্তু অবিনাশবাবুর আবার দিনে 3 বার চা না হলে চলে না। এছাড়া আর যে কটা জিনিস আছে সেগুলো বাইরে গেলেই আমি সঙ্গে নিই। আমার অ্যানাইহিলিন পিস্তল, আমার অমনিস্কোপ, আমার ছবি তোলার ক্যামেরা পিট যন্ত্র। প্রপেলার ইঞ্জিনের জন্য রসদ হিসাবে নিয়েছি 2 টিন টার্বোলেন, তার মানে 50,000 মাইলের জন্য নিশ্চিন্ত। আমার তৈরি এই তেলের গন্ধ ঠিক চন্দন কাঠের মতো। অর্থাৎ আমার সঙ্গে যা কিছু নিয়েছি তা সবই আমারই গবেষণাগারে তৈরি। এভরিথিং মেড বাই শঙ্কু, এক আমার সহযাত্রী অবিনাশ মজুমদার ছাড়া। প্লেনের গতি এখন 200 মাইল পার আওয়ার, উচ্চতা 2500 ফুট। এই দুদিনে আমরা প্রায় 3500 মাইল এসেছি। যে রাস্তায় যাব ঠিক করেছিলাম সেই রাস্তাতেই চলেছি। বঙ্গোপসাগরে পড়ে পূব দক্ষিণে চলেছি সুমাত্রার দিকে। সুমাত্রা পৌঁছে সেখান থেকে পূবে ঘুরে বর্নিওর উপর দিয়ে উড়ে গিয়ে পড়ব প্রশান্ত মহাসাগরে। তারপর ডাঙা এড়িয়ে ফিলিপিন দ্বীপপুঞ্জের দক্ষিণ পাশ ঘেঁষে উত্তর পূবে আমাদের লক্ষ্যস্থল ল্যাটিটিউড 16 নর্থ ও লঙ্গিটিউড 136 ইস্টের দিকে ধাওয়া করব। যদি আকাশ থেকে বুঝি সেখানে কিছু আছে তবে সেখানে গিয়েই নামব। না থাকলে উল্টো পথে ঘুরে এসে 2-1টা মনোরম জায়গা বেছে নিয়ে 2-1 দিন করে থেকে হাওয়া বদল করে আবার দেশে ফিরে আসব। এই কিছুক্ষণ আগে আমরা নিকোবর দ্বীপপুঞ্জ পেরোলাম। নিকোবরের উপর দিয়ে যাবার সময় কিছুটা অন্যমনস্ক হয়ে আর কিছুটা কৌতূহলবশত প্লেনটাকে একটু বেশি নিচে নামিয়ে ফেলেছিলাম। নারকেল গাছের পাতাগুলো প্রায় ছোঁয়া যায় বলে মনে হচ্ছিল। এমন সময় অবিনাশবাবু হঠাৎ একটা বিকট আর্তনাদ করে উঠলেন। ফিরে দেখি তার হাতের আস্তিনের খানিকটা অংশ ছিঁড়ে গিয়ে হাওয়ায় পতপত করছে, আর মুখটা হয়ে গেছে কাগজের মতো ফ্যাকাশে। কি ব্যাপার? অবিনাশবাবু ঘাড় কাত করে নিচের দিকে ইঙ্গিত করলেন, আর ঠিক সেই মুহূর্তে 3টে তীর সাঁই সাঁই করে আমার প্লেনের পাশ দিয়ে চলে গেল আকাশের দিকে। বোতাম টিপে তৎক্ষণাৎ প্লেনটাকে উপর দিকে ওঠাতে ওঠাতে দেখলাম নিচে এক পাল কালো বেঁটে লোক। তাদের হাতে তীরধনুক, গায়ে উল্কি, কানে মাকড়ি, আর পরনে কিছু নেই বললেই চলে। 300 ফুট উপরে উঠে তবে নিকোবরের বন্য আদিবাসীদের মারাত্মক আক্রমণ থেকে রেহাই পাওয়া গেল। এছাড়া আরও একটা ঘটনা ঘটেছে আরও আগে, সেটার কথা এই ফাঁকে বলে রাখি। কলকাতার দক্ষিণে পোর্ট ক্যানিং পেরোবার কিছু পরেই এক পাল শকুনি আমাদের সঙ্গ নিল। তখন আমরা আছি প্রায় 500 ফুট হাইটে। ইচ্ছা করলেই স্পিড বা হাইট বাড়িয়ে শকুনির সঙ্গ ত্যাগ করতে পারতাম, এবং অবিনাশবাবুরও ইচ্ছে ছিল সেটাই। কিন্তু আমার কৌতূহল ছিল শকুনিগুলো
কোথায় গিয়ে নামবে সেটা দেখব। সুন্দরবনের উপর দিয়ে যখন যাচ্ছি তখন সব কটা শকুনি হঠাৎ একসঙ্গে নিচের দিকে গোঁত খেল। আমিও সঙ্গে সঙ্গে প্লেনটাকে নিচে নামাতে শুরু করলাম। 500 ফুট থেকে ক্রমে 400, 300, 200 করে নেমে শেষে এমন হাইটে পৌঁছলাম যেখানে গাছের পাতার মধ্যে পাখির বাসায় ডিম পর্যন্ত দেখা যায়। শকুনিগুলো চক্রাকারে ঘুরতে ঘুরতে বনের মাঝখানে একটা খোলা জায়গায় গিয়ে নামল। প্লেনের প্রপেলার বন্ধ করে ভাসতে ভাসতে নিচের দিকে প্রায় 50 ফুটের মধ্যে নেমে বুঝলাম কিসের লোভে শকুনিরা এখানে নেমেছে। সে এক অদ্ভুত দৃশ্য। একটি বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার পাশেই বোধহয় কোনো গ্রাম থেকে একটা আস্ত গরুকে ঘায়েল করে টেনে নিয়ে এসেছে নিরিবিলিতে তাকে ভক্ষণ করবে বলে। অবিনাশবাবু আমার কোটের কলারটা পিছন দিক থেকে খামচে ধরলেন। বাঘটাও দেখলাম আকাশের দিকে মাথা উঁচিয়ে এক দৃষ্টে আমাদের প্লেনটাকে দেখতে লাগলো। শকুনিগুলো আশপাশের গাছের মগডালে গিয়ে বসেছে। বাঘ যদি কিছু অবশিষ্ট রাখে তাই দিয়েই হবে তাদের ভোজ। আমার প্লেন এখন 40 ফুট হাইটে, সামনে 100 হাতের মধ্যে বাঘ। এবার প্লেনের শব্দ ছাপিয়ে তার গর্জন শুনতে পেলাম। আমি আর অপেক্ষা না করে পকেট থেকে অ্যানাইহিলিন পিস্তলটা বার করে বাঘের দিকে তাক করে ঘোড়া টিপে দিলাম। পর মুহূর্তেই দেখা গেল যেখানে বাঘ ছিল সেখানে একটা ধোঁয়ার কুণ্ডলী, আর তারপরে তাও নেই। এখন আমরা যেখান দিয়ে উঠছি তার চারদিকে এই 2500 ফুট থেকেও যত দূর চোখ যায় জল ছাড়া আর কিছুই দেখা যায় না। চমৎকার উঠছে আমার শ্যাঙ্কো প্লেন, ঝাঁকানি নেই একটুও, তাই লিখতে কোনোই অসুবিধা হচ্ছে না। প্রপেলারের আওয়াজের জন্যই বোধহয় অবিনাশবাবুর কথা একেবারে বন্ধ হয়ে গেছে। তাতে তার খুব একটা আফসোস হচ্ছে বলে মনে হয় না। গিরিডিতে ভদ্রলোক 1 মিনিটও চুপ করে বসে থাকতে পারেন না। এখানে বাধ্য হয়ে মৌনতা অবলম্বন করেও দেখছি তার ঠোঁটের কোণে একটা হাসি লেগে আছে। বার দুয়েক ভদ্রলোককে ঘুমিয়েও পড়তে দেখেছে, তবে কোনো বারই বেশিক্ষণের জন্য নয়। সত্যি বলতে কি, আমার একটা কথা শুনেই বোধহয় ভদ্রলোক ঘুমের মাত্রাটা কমিয়ে দিয়েছেন। পরশু সকালে প্লেনে ওঠার কিছুক্ষণ আগে কথার চলে ভদ্রলোককে বললাম, আপনি কি কখনো খেয়াল করেছেন যে একজন সাধারণ মানুষ তার জীবনের 3 ভাগের 1 ভাগ ঘুমিয়েই কাটায়? ভদ্রলোক আমার কোনো কথা অবিশ্বাস করলেই খিক খিক করে হেসে এদিক ওদিক মাথা নাড়াতে থাকেন। তখনও সেটাই করে বললেন, মশাই, এসব ছেলে বুলোনো আজগুবি কথা আপনি আপনার চাকর পেল্লাতকে বলুন, আমাকে বলবেন না। কি মুশকিল? আমি বললাম, আপনি রাত্রে কখন ঘুমোন? ভদ্রলোক বললেন, এই ধরুন 10টা কি 10:30। আর ওঠেন ঘড়ি ধরে 6টা। তার মানে ক ঘন্টা ঘুমোনো হলো? এই সেরেছে, হিসেব করতে হবে বলে অবিনাশবাবু ভুরু কুঁচকে মিনিটখানেক চুপ করে থেকে বললেন, প্রায় আধ ঘন্টা। ক ঘন্টায় একদিন হয়? আবার প্রশ্ন। দাঁড়ান, 24 তো? 24 না, 24, 3 আষ্টে 24। তার মানে 1
দিনের 3 ভাগের 1 ভাগ সময় আপনি ঘুমোন, তাই তো? ভদ্রলোক একবার যেন এক পলকে হিসেবটা বুঝে নিয়ে হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, সময়ের কি ওয়েস্ট বলুন তো? 3 ভাগের 1 ভাগ জীবন সে ঘুমিয়ে নষ্ট করা। আসলে ঘুমের প্রসঙ্গ তুলে যেটা বলতে যাচ্ছিলাম সেটা এই, আমি নিজে যেটুকু সামান্য সময় প্লেনে ঘুমিয়েছি তার মধ্যেও আমার দ্বীপের স্বপ্ন দেখেছি। ফ্লোরোনা দ্বীপ, যেখানে মানুষ নেই, আছে কেবল বিচিত্র রকমের না দেখা না জানা গাছপালা আর ফুল ফল। 4 এপ্রিল। কাল বিকেলে আমরা বর্নিও ছাড়িয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছি। সুমাত্রার পশ্চিম উপকূলে একটা নিরিবিলি জায়গা দেখে প্লেন নামিয়ে কিছুক্ষণ বিশ্রামের ব্যবস্থা করেছিলাম। অবিনাশবাবু নামবার মিনিট খানেকের মধ্যেই হাতের কাছে একটা কলা গাছ থেকে একছড়া কলা ছিঁড়ে নিয়ে তার মধ্যে একটার খোসা ছাড়িয়ে খেতে আরম্ভ করে দিলেন। সুমাত্রার ঠিক মাঝখান দিয়ে বিষুবরেখা চলে গেছে। এখানকার গাছপালার সঙ্গে আমাদের দেশের আশ্চর্য মিল। কাছেই জঙ্গলের মধ্যে পেঁপে, বাঁশ, নারকেল ইত্যাদি চোখে পড়ছে। এত দূর পথ এসে দেশের সঙ্গে এত মিল পাওয়ায় ভারী অদ্ভুত লাগছিল। অবিনাশবাবু দিব্যি নিশ্চিন্ত মনে কলা খেতে খেতে গাছপালার পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিলেন। এমন সময় হঠাৎ তার মুখ দিয়ে একটা বিকট শব্দ বেরোলো। চেয়ে দেখি ভদ্রলোকের হাত থেকে কলার ছড়া মাটিতে পড়ে গেছে। তিনি হাত দুটোকে পিছিয়ে নিয়ে ঘাড় গোঁচ করে চোখ বড় বড় করে একটা গাছের দিকে চেয়ে আছেন। কি দেখলেন ভদ্রলোক? আমি ব্যস্তভাবে তার দিকে এগিয়ে গেলাম। ভদ্রলোক তার সামনের গাছটার দিকে আঙুল দেখিয়ে কাঁপা গলায় বললেন, ওটা আবার কি মশাই? যা দেখলাম তাতে আমি যেমন অবাক তেমনি খুশি। গাছের নিচের দিকের একটা ডালে বসে আছে একটা প্রাণী। সেটা যাতে বাঁদর হলেও সেরকম বাঁদর সচরাচর দেখা যায় না। এ বাঁদর সুমাত্রার অধিবাসী, সাইজে একটা বিড়ালের বাচ্চার মতো। চোখ দুটো মুখের অনুপাতে আশ্চর্য রকম বড়, হাত পা সরু সরু, আর সেগুলোকে যেভাবে ব্যবহার করে তাতে মনে হয় বাঁদরটা হয় ভারী নিস্তেজ, না হয় অত্যন্ত কুঁড়ে। আসলে কিন্তু এ বাঁদর স্বভাবতই ওরকম ঢিমে, আর তাই এর নাম হলো স্লো লরিস। অবিনাশবাবুর অবাক ভাব এখনো কাটেনি। আমি বাঁদরটার কাছে গিয়ে হাত বাড়াতেই সেটা ডাল থেকে আমার হাতের কবজির উপর চলে এলো। অবশ্যই এই সামান্য ঘটনাটা ঘটতে লাগলো প্রায় 2 মিনিট। স্থির করলাম যে এই নিরীহ খুদে জানোয়ারটিকে আমার সঙ্গে নিয়ে যাব। নিউটনের একটা খেলার সাথী হবে। অবিনাশবাবু বললেন, ওর নাম দিন ঢিমু। ঢিমু এখন আমারই পাশে চুপচাপ বসে আছে। একবার দুহাত দিয়ে প্লেনের দরজাটা ধরে অতি সন্তর্পণে মাথা উঁচিয়ে বাইরের দৃশ্য দেখবার চেষ্টা করছিল। তারপর ঠিক সেই রকমই ধীরে মাথাটাকে নামিয়ে নিয়ে আমার কোলের উপর রেখে চুপচাপ পড়ে আছে।
5ই এপ্রিল সকাল 8টা, লঙ্গিটিউড 136 ইস্ট, ল্যাটিটিউড 16 নর্থ, 150 মাইল দূর এবং 2000 ফুট হাইট থেকে এইমাত্র যে দৃশ্যটা দেখতে পেলাম সেটার কথা লিখে রাখি। দিগন্ত বিস্তৃত সমুদ্রের মধ্যে একটা রামধনুর টুকরোর মতো দ্বীপ। অমৃস্কোপ দিয়ে দেখে বুঝেছি এটাই আমার স্বপ্নে দেখা দ্বীপ। রঙগুলো গাছপালার রং, তবে সেটা যে দ্বীপের সর্বত্র ছড়িয়ে আছে তা নয়। সামনের দিকে অর্থাৎ আমাদের দিকে রং কিছুটা কম, পিছন দিকটায় বেশি। অমৃস্কোপ এখন অবিনাশ বাবুর হাতে। তাকে আমার স্বপ্নের কথাটা বলিনি। তিনি দৃশ্য দেখে আহা উহু করছেন। বললেন, চলুন মশাই, ওইখানটায় নামা যাক, ভারী মনোরম জায়গা বলে মনে হচ্ছে। আমার মন বিস্ময়ে ভরে উঠেছে। স্বপ্ন তাহলে সত্যি হয়। আর আধ ঘন্টার মধ্যেই দ্বীপে পৌঁছে যাব। ঢিমু দিব্যি আছে।